গত 23-24 বছর যাবৎ আমি ডিজিজ পড়াইতে গিয়ে দেখলাম কোনো একটা সিস্টেমের ডিজিজ পড়ানোর আগে ওই সিস্টেমের ডিজিজের কঠিন কঠিন শব্দগুলো, ঝামেলাপূর্ণ শব্দগুলো যদি প্রথমে বুঝিয়ে দেওয়া যায়, বিশেষ করে বাংলাতে, তখন ওই সিস্টেমটা বুঝতে তার তেমন অসুবিধা হয় না। তো সেই রকম আমি প্রতিটা সিস্টেমের ভিডিও আপলোড করার চেষ্টা করবো। আজকে সেরকম একটা ভিডিও হচ্ছে টার্মিনোলজিস অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। তো শুরুতে দেখো এখানে আমি একটা ফিগার রাখছি, সেটা হচ্ছে নোজ। এই নোজের নিচে হচ্ছে নেজোফেরিংস, নেজোফেরিংসের নিচে হচ্ছে ওরোফেরিংস। ধরো আমরা মুখ হা করলাম, ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটির পিছনে কিন্তু যে স্পেস আছে ওইটার নাম হচ্ছে ওরোফেরিংস। এই যে ওরাল ক্যাভিটি, এই যে মাউথ, ওরাল ক্যাভিটি, এই ওরোফেরিংস। এর নিচে কিন্তু লেরিঙ্গোফেরিংস। এই লেরিঙ্গোফেরিংসের নিচে কিন্তু ইসোফেগাস। তাহলে ফেরিঙ্গো ইসোফেজিয়াল জাংশন এটা, এবং এটি ইসোফেগাস, এটা স্টোমাক। এখন আসো এই মাউথ ক্যাভিটির জাস্ট নিচে এটা হচ্ছে লেরিংস। তো এখানে খাবার যাতে আসতে না পারে সেজন্য এপিগ্লটিস দিয়ে এটা ঢাকা থাকে। তো লেরিংসের নিচে হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়ার নিচে হচ্ছে ব্রঙ্কাস, ব্রঙ্কাসের অ্যালভিউলি। এটা হচ্ছে রেসপিরেটরি পাথওয়ে। তাহলে রেসপিরেটরি পাথওয়ে কীভাবে আসবে? নোজ, এই যে নেজোফেরিংস, ওরোফেরিংস, এই যে লেরিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, লাং, এই যে। এখন আসো জিএটি পাথওয়ে কীরকম? এই যে মাউথ, ওরাল ক্যাভিটি, ওরোফেরিংস, এই যে মাউথ, ওরাল ক্যাভিটি, ওরোফেরিংস, লেরিঙ্গোফেরিংস, ইসোফেগাস, স্টোমাক। তাহলে এখন দেখো এই নোজ থেকে এই লেরিংস পর্যন্ত, এই নোজ থেকে লেরিংস পর্যন্ত এটা বলা হয় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আর ট্রাকিয়া থেকে এলভিউলি পর্যন্ত এটাকে বলা হয় লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে এখানে যদি রাইনাইটিস হয় তাহলে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আর যদি এখানে লেরিনজাইটিস হয় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এখন যদি ট্রাকাইটিস হয়, ব্রঙ্কাইটিস হয়, নিউমোনিয়া হয়, এটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এখন আসো ধরো আমি এখানে ধরো গলাটা টিপে ধরলাম, তাহলে আমি গলা টিপে ধরলাম কোথায়? লেরিংসে। তাহলে লেরিংসের পিছনে কি আছে? লেরিঙ্গোফেরিংস অর ফেরিংস। ফেরিংসের নিচে কি আছে? ইসোফেগাস। ইসোফেগাসের সামনে কি আছে? তোমার ট্রাকিয়া। তাহলে আমরা ট্রাকিওস্টমি সেকেন্ড ট্রাকিয়াল রিংয়ে ইনসিশন দিই, এইখানে একেবারে এইখানে ইনসিশন দিই, এবং এখানে আমরা ট্রাকিওস্টমি টিউব ঢুকাই। মনে রাখতে হবে ট্রাকিওস্টমি টিউবের কাজ শেষ হয়ে যাওয়ার পরে ওই ট্রাকিওস্টমি যে উন্ড আছে সেটা কিন্তু সেলাই করার দরকার নেই, এটা স্পন্টেনিয়াসলি হিল হবে। ব্রেথ সাউন্ডের মধ্যে আমরা ট্রাকিয়ার উপরে যদি স্টেথো ধরি তাহলে ট্রাকিয়াল ব্রেথ সাউন্ড পাবো। এর নিচে আমার ব্রঙ্কাস আছে, তাহলে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড আমরা ট্রাকিয়ার একেবারে নিচের দিকে যদি আমি স্টেথো ধরি তাহলে আমি যেই সাউন্ড পাবো সেটার নাম হচ্ছে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। এটা কেমন দেখো? এটি ইনস্পাইরেশন থেকে এক্সপাইরেশন একটু বড় হয় সামান্য, এবং মাঝখানে একটা গ্যাপ আছে। এটা নর্মালি ট্রাকিয়ার উপরে আমি এটা পাবো ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। এরপর আরেকটা সাউন্ড আছে, সেটা হচ্ছে ভেসিকুলার ব্রেথ সাউন্ড, যেটা লাং ফিল্ডে আমরা নর্মালি পাবো। সেটার ক্যারেক্টার কি? সেটা হচ্ছে ইনস্পাইরেশন একটু লম্বা থাকবে, এক্সপাইরেশন সে অনুপাতে ছোটো থাকবে, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। এটা হচ্ছে লাং ফিল্ডে আমরা পাবো ভেসিকুলার ব্রেথ সাউন্ড। এরপরে যদি শ্বাস ছাড়ার সময় যদি সময় বেশি লাগে তাহলে ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ প্রলং এক্সপাইরেশন। এটা সাধারণত ডিজিজে হয়। কোন ডিজিজে? ব্রঙ্কিয়াল এজমা। যেমন ব্রঙ্কিয়াল এজমাতে শ্বাস যেভাবে ইজিলি নেওয়া যায়, শ্বাস ছাড়ার সময় কিন্তু যথেষ্ট পরিমাণে সময় লাগে, কষ্ট হয়। সেই জন্য ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ প্রলং এক্সপাইরেশন ব্রঙ্কিয়াল এজমাতে হয়, সিওপিডিতে হয়। এখন আসো এখানে একটা আমি লাং আঁকছি, এই যে লাংয়ের উপর এই যে ভিসারাল প্লুরা, আর এটা হচ্ছে প্যারাইটাল প্লুরা। তাহলে এটা হচ্ছে প্লুরাল ক্যাভিটি। এই প্লুরাল ক্যাভিটিতে সাধারণত 3 মিলিলিটার সেরাস ফ্লুইড থাকে, যেটা ফ্রিকশন হয় না। এখন এখানে যদি ফ্লুইডের পরিমাণ বেশি থাকে তখন এটার নাম হচ্ছে প্লুরাল ইফিউশন অর হাইড্রোথোরাক্স। আর লাংয়ের ভিতরে অ্যালভিউলির নিচে যে পালমোনারি ক্যাপিলারি আছে, এই পালমোনারি ক্যাপিলারিতে যদি কনজেশন হয় তার মানে পানির পরিমাণ বেশি, তখন এটা হলো পালমোনারি কনজেশন। তার মানে লাংয়ের ভিতরে পানি হচ্ছে পালমোনারি কনজেশন অনেকটাই বলা যায়। আর লাংয়ের বাইরে প্লুরাল ক্যাভিটিতে পানি হচ্ছে প্লুরাল ইফিউশন। লাংয়ের ভিতরে যদি কোনো পাস থাকে তখন এটাকে হচ্ছে লাং অ্যাবসেস। লাংয়ের বাইরে প্লুরাল ক্যাভিটিতে যদি কোনো পাস থাকে তখন এটা পাইওথোরাক্স অর এমফাইমাথোরাসিস। লাংয়ের ভিতরে যদি নর্মাল ইয়ারের থেকে বেশি ইয়ার ট্র্যাপ থাকে তখন এটাকে বলা হয় এমফাইসিমা। লাংয়ের বাইরে প্লুরাল ক্যাভিটিতে যদি ইয়ার থাকে, নর্মালি তো ইয়ার প্লুরাল ক্যাভিটিতে থাকে না, যদি ইয়ার থাকে তখন এটার নাম হয়ে যাবে নিউমোথোরাক্স। তাহলে লাংয়ের বাইরে প্লুরাল ক্যাভিটিতে ইয়ার নিউমোথোরাক্স, লাংয়ের ভিতরে নর্মালের চেয়ে বেশি ইয়ারকে এমফাইসিমা। লাংয়ের বাইরে প্লুরাল ক্যাভিটিতে যদি পাস থাকে এমফাইমাথোরাসিস অর পাইওথোরাস। লাংয়ের ভিতরে যদি পাস থাকে লাং অ্যাবসেস। লাংয়ের বাইরে প্লুরাল ক্যাভিটিতে যদি পানি বেশি থাকে তখন প্লুরাল ইফিউশন। লাংয়ের ভিতরে যদি পানি থাকে পালমোনারি কনজেশন বলা যায়। এখন আসো যদি প্লুরাল ক্যাভিটিতে যদি ব্লাড থাকে তখন এটাকে হিমোথোরাক্স বলে। এটা হচ্ছে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, এটা হচ্ছে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, একটু মনে রাখতে হবে। আর এটা একটা অ্যালভিউলি, এখানে একটা পকেট আছে, ইয়ার পকেট, এটাকে বলা হয় এমফাইসিমেটাস বুলা। এমফাইসিমেটাস বুলা যে কোনো সময় এটা রাপচার হইয়া নিউমোথোরাক্স হইতে পারে।
একটা প্রশ্ন সচরাচর আসে কি জানো, সবচেয়ে বেশি এক্সরেতে সবচেয়ে বেশি সাদা কাকে দেখা যায়, সবচেয়ে বেশি কালো কোনটাকে দেখা যায়। তো আমি এখানে সাদা থেকে কালো একটা সিরিয়াল করছি, রেডিও ওপেক থেকে রেডিও লুসেন, সাদা থেকে কালো। তাহলে ফ্লুইড সবচেয়ে বেশি সাদা এক্সরে করলে এর থেকে কম সাদা হচ্ছে বোন, আর একটু কম সাদা হচ্ছে মাসেল, সাদা এবং কালার মিশ্রণ হচ্ছে অ্যাবডোমেন, এর থেকে আরেকটু কালা হচ্ছে থোরাক্স এক্সরে করলে, আর ইয়ার যদি এক্সরে করে একেবারে বেশি পরিমাণে কালো পাওয়া যাবে। এই সিরিয়ালটা মনে রাখবা, এটা পরীক্ষাতে আসে। এখন আসো কনসলিডেশন। লাংয়ের বেশ কিছু লাং অ্যালভিউলি যদি ইনফ্লামেশন হইয়া ওখানে যদি লাইসোজোমাল এনজাইম রিলিজ হয়ে এটা যদি হজবরল হইয়া যায়, একটা দলা হইয়া যায়, তখন ওই এরিয়াকে বলবো আমি কনসলিডেশন, যেখানে শ্বাস নেওয়ার সময় রেসপিরেটরি ইয়ার এখানে যাবে না। এখানে যদি আমি স্টেথো বসাই, ভেসিকুলার ব্রেথ সাউন্ড পাওয়ার কথা, সেখানে ভেসিকুলার ব্রেথ সাউন্ড পাবো না, আমি এক ধরনের সাউন্ড পাবো, সেটা হচ্ছে হাই পিচ ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো। এরকম কনসলিডেশনে কিসে পাওয়া যায়, নিউমোনিয়াতে পাওয়া যায়, যেমন নিউমোনিক কনসলিডেশন, মেলিগন্যান্ট কনসলিডেশন, টিউবারকুলার কনসলিডেশন। মানে এখানে লাং ফিল্ডের এই অংশটা দলা হয়ে গেছে, এটা আর অ্যালভিউলি হিসেবে আর কাজ করতে পারে না। এখন আসো ফাইব্রোসিস। তো আমাদের লাংয়ের ভিতরে যে অ্যালভিউলার টিস্যু আছে, অ্যালভিউলার স্যাক আছে, ওর যে সারাউন্ডিংয়ে যে টিস্যুগুলো আছে, সেই টিস্যুতে যদি কোনো ইনফ্লামেশন হয়, সেই টিস্যুগুলো যদি কোনো ড্যামেজ হয় এবং ইনফ্লামেশন হয়ে যদি স্কার টিস্যু হয়, তখন এটাকে বলা হয় লাং ফাইব্রোসিস। লাং ফাইব্রোসিস হলে কিন্তু লাংয়ের যে আয়তনটা কিন্তু কমে যাবে। এই যে দেখো একটা লাংয়ের আয়তন যদ্দূর, এইটা আয়তনটা একটু কমে গেছে, দেখো নিচেরটা একটু উপরের দিকে উঠে গেছে। এইরকম হলে এই লাং ফাইব্রোসিস শর্ট ব্রেথ হবে। আর এটি কী কারণে হতে পারে, ইডিওপ্যাথিক কারণ হতে পারে, রেডিয়েশনের কারণ হতে পারে, অ্যাসবেস্টোসিসের কারণ হতে পারে, সার্কোডোসিসের কারণ হতে পারে। এখন আরেকটা কথা এখানে আসে, ক্যাভিটেশন। ক্যাভিটেশনটা কি, দেখো এই যে লাং অ্যাবসেস, এটা একটা ক্যাভিটির মতো, যে ক্যাভিটির নিচের দিকে ফ্লুইড অথবা পাস থাকে, উপরের দিকে ইয়ার থাকে। তাহলে এক্সরে করলে এটা সাদা পাওয়া যাবে, এটা কালো পাওয়া যাবে। সাদা এবং কালোর মাঝখানে এখানে একটা লাইন পাবো, ফ্লুইড লেভেল। এইরকম যদি আমি লাংয়ে পাই, তখন এটাকে বলো আমি ক্যাভিটেশন। কজ কি, লাং অ্যাবসেস, পালমোনারি ইনফাকশন, নিউমোনিয়া। এখন আরেকটা শব্দ রেসপিরেটরি সিস্টেমে, সেটা হচ্ছে ক্রিপিটেশন অর ক্রিকেলস। এটা কি, এটা হচ্ছে ধরো এখানে অ্যালভিউলি আছে না, এই অ্যালভিউলির মধ্যে নিচে পালমোনারি ক্যাপিলিয়ার আছে না, যদি পালমোনারি ক্যাপিলিয়ারিতে ফ্লুইড বেশি হইয়া কনজেশনে, পালমোনারি কনজেশন, তখন ক্যাপিলারি থেকে কিছু ফ্লুইড পার্কুলেশন হইয়া অ্যালভিউলির ভিতরে আসে। যখন শ্বাস নেবে তখন এই বাতাসটা এই ফ্লুইডের সঙ্গে লেগে যে আওয়াজটা হবে, সেই আওয়াজকে বলা হয় ক্রিপিটেশন। এই ক্রিপিটেশনটা যদি আরেকটু বেশি হয়, তখন এখানে ক্রিকেলস বলে, কর্কশ শব্দ। এটি কিসে পাওয়া যায়, সাধারণত নিউমোনিয়া, ব্রঙ্কিয়েক্টাসিসে পাওয়া যায়, মেইনলি লেফট হার্ট ফেলিউরে পাওয়া যায়। আচ্ছা, আমি শ্বাস নিলাম, শ্বাস নিতে কোনো অসুবিধা নেই, শ্বাস ছাড়ার সময় শ্বাসটা ইজিলি যাইতে পারতেছে না, কারণ অ্যালভিউলার যে ডাক্ট আছে এটা ন্যারো হয়ে গেছে, এবং এই দিক দিয়ে যাওয়ার সময় বাঁশির মতো আওয়াজ করবে। স্টেথো দিয়ে যদি এই বাঁশির আওয়াজটা শুনি, তখন এটার নাম হচ্ছে রঙ্কাই। আর স্টেথো ছাড়া যখন আমি এটা শুনবো, তখন এটার নাম হচ্ছে হুইস। এটা সাধারণত সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কিয়েক্টাসিসে পাওয়া যায়। তাহলে সাধারণত আমরা স্টেথো বসাই লাঙে, শ্বাস নেওয়ার সময় আমরা ক্রিপিটেশনের দিকে খেয়াল রাখবো, ক্রিকেলসের দিকে খেয়াল রাখবো। শ্বাস ছাড়ার সময় আমরা রঙ্কাইয়ের দিকে খেয়াল রাখবো। আর রঙ্কাইটা যদি স্টেথো তারা শুনি, তখন এটার নাম হচ্ছে হুইস। এখন আসো স্ট্রাইডর। স্ট্রাইডর খুবই একটা দামি শব্দ। এই যে লেরিংস আছে, ট্রাকি আছে, ব্রঙ্কাস আছে, এটা তো বড় পাইপ। এখানে যদি কোনো একটা ফরেন বডি থাকে, অথবা এটা যদি কোনো কারণে কলাপস হয়, তখন আমরা শ্বাস নিতে পারবো না, আওয়াজ হবে, করে আওয়াজ হবে। ওইটাকে বলা হয় নয়েজি ব্রিদিং, হুইসলিং ব্রেথ। এটা হচ্ছে স্ট্রাইডর। এটা সাধারণত এখানে দুই পাশে দুটো লেরিঞ্জিয়াল নার্ভ যদি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এটা ওই লেরিংসের টোনটা আর থাকবে না, তখন এটা কি হয়, স্ট্রাইডর হবে। লেরিঙ্গোম্যালেশিয়াতে কিন্তু স্ট্রাইডর হয়, এরকম আর কি। তো লেরিঙ্গোম্যালেশিয়াতে স্ট্রাইডর মানে লেরিংসে, এটা লেরিঙ্গোম্যালেশিয়া আসলে হচ্ছে, এটা হচ্ছে বার্থের সময়, জন্মের সময় হয়, এবং লেরিংসটা নরম থাকে, ইলাস্টিসিটিটা কম থাকে, সেই জন্য শ্বাস নেওয়ার আগেই এটি আগে কি হয়ে যায়, এরকম হয়ে যায়, তখন এটাকে স্ট্রাইডর বলে। এখন আসো প্লুরাল রাপ। প্লুরাল রাপটা কি জানো, এইখানে দেখো প্লুরা প্যারাইটা এবং ভিসারাল প্লুরা, যদি ইনফ্লামেশন হয়, শ্বাস নিতে ছাড়তে এখানে একটু ঘর্ষণ লাগবে না, যে আওয়াজটা হবে সাউন্ড ডিউ টু দ্য ইনফ্লামেশন অফ প্যারাইটাল অ্যান্ড ভিসারাল প্লুরা, তখন এটার নাম হবে প্লুরাল রাপ। এখন আসো আরেকটা শব্দ, ব্রঙ্কিয়েক্টেসিস। একটেসিস মানে ডাইলেটেশন। তাহলে ব্রঙ্কাস যদি ডাইলেটেশন হয় কোনো কারণে, তখন এটার নাম হবে ব্রঙ্কিয়েক্টেসিস। ওই ডাইলেটেশনে কি হয়, এই যে ওয়াইডেন হয়, সেখানে কি হয়, মিউকাস জমে, পাত জমে, ব্রঙ্কিয়েক্টেসিস। এখন আসো প্লুরাতে যদি কোনো ইনফ্লামেশন হয়, তখন প্লুরাইটাস। যদি প্লুরাতে পেইন হয়, তখন এটাকে আমার নাম বলে প্লুরুসি। শার্প পেইন ইন দ্য প্লুরা ইজ কল্ড প্লুরুসি। ইনফ্লামেশন ইন দ্য প্লুরা ইজ কল্ড প্লুরাইটাস। এখন আসো অ্যাটেলেকটিয়াসিস।
অ্যাটালেক্টিয়াসিস মানে লাং কলাপস হয়ে যাওয়া, একটা পুরোপুরি লাং এক পাশে কলাপস হওয়া অথবা একটা লোব কলাপস হওয়াকে লাং অ্যাটালেক্টিয়াসিস বলে। এটা সাধারণত সিস্টিক ফাইব্রোসিসে হয়, লাং টিউমার হয়, চেস্ট ইনজুরিতে হয়। এখন আসো টার্মিনোলজির মধ্যে আরেকটা শব্দ আছে কুসমল ব্রিদিং। কুসমল ব্রিদিং হচ্ছে কি জানো, রেসপিরেশনটা রিপিট হবে এবং ডেপথনেসও বেশি হবে, এটা হচ্ছে কুসমল ব্রিদিং। এটা কেন জানো, যে কোনো অ্যাসিডোসিস, যেমন রেনাল ফেলিউরে অ্যাসিডোসিস হয়, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে অ্যাসিডোসিস হয়। অ্যাসিডোসিসে ব্লাডে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য রেসপিরেটরি সেন্টারে বেশি পরিমাণে স্টিমুলেশন করে, তখন রেট এবং ডেপথ দুইটাই বেড়ে যাবে। কুসমল ব্রিদিং চেঞ্জ করে, এই যে কুসমল ব্রিদিং ডিপ র্যাপিড ব্রিদিং ডিউ টু অ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটোসিস, রেনাল ফেলিউর কারণে হয়, টু ব্যালেন্স অ্যাসিডোসিস অ্যান্ড অ্যালকালোসিস। এখন আসো রেসপিরেটরি সেন্টার স্টিমুলেশন কিসে হয়, এটা একটু জানতে হবে। আমাদের শরীরে রেসপিরেটরি সেন্টার স্টিমুলেশনের পিছনে দুইটা মেইন কজ, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে গ্লোসোভেরিনজিয়াল নার্ভ। আর রেসপিরেটরি সেন্টারকে ইনহিবিট করে ভেগাস নার্ভ, এই জিনিসটা একটু মুখস্থ রাখবা। এরপর রেসপিরেটরি সেন্টার ডিপ্রেশন কিসে হয়, অনেকক্ষণ যাবত যদি আমি 100% অক্সিজেন দিতেই থাকি তাইলে কিন্তু রেসপিরেটরি সেন্টার আস্তে আস্তে ডিপ্রেশন হয়ে যাবে। আর যদি ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নর্মালের চেয়ে যদি অনেক বেশি হয়, যদি প্রলং ইনক্রিজ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড প্রলং টাইম যদি হয়, আমার রেসপিরেটরি সেন্টার ডিপ্রেশন হবে। আর একটা কথা মনে রাখতে হবে, ব্লাডের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড প্রচুর বেড়ে যায় তখন এখানে না হাইপার ক্যাপনিয়া, আর রেসপিরেটরি রেট বেড়ে গেলে এটা না হচ্ছে টেকিপনিয়া। তাহলে হাইপার ক্যাপনিয়া, টেকিপনিয়া। এখন আমাদের হসপিটালে যে সিলিন্ডার আছে না কতগুলো, এই যে কিছু যে সিলিন্ডারগুলো ওয়ার্ডে থাকে সেগুলো দেখবে 80% কিন্তু সাদা অংশ আর 20% হচ্ছে কালো অংশ। এই কালো অংশে কার্বন ডাইঅক্সাইড থাকে আর সাদা অংশ যে 80% এটাতে থাকে অক্সিজেন। তো এইখানে কালো অংশ 20% কার্বন ডাইঅক্সাইড থাকে না, এই কার্বন ডাইঅক্সাইড ব্লাডের মাধ্যমে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ওইটা ওই যে হাইড্রোজেন আয়ন তৈরি হবে, হাইড্রোজেন আয়ন রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেশন করবে, স্টিমুলেশন করলে এই অক্সিজেনগুলোকে টানতে পারবে। তার মানে এখানে কার্বন ডাইঅক্সাইডগুলো দেওয়া হয়েছে অক্সিজেনগুলোকে টানার জন্য। তো কিন্তু ওয়ার্ডে এই সিলিন্ডারগুলো শেষটা বেশি পরিমাণে শেষরাইতে আর এই সাদা আর কালোটা দেখা যায় না। তবে সব ওয়ার্ডের সিলিন্ডারগুলো এরকম 80% 20%। আর কতগুলো আমাদের উটিতে অথবা সিসিইউ আইসিইউতে আছে সিলিন্ডার আছে পুরোটাই সাদা, এখানে পুরোটাই অক্সিজেন, 100% অক্সিজেন। আর আরেকটা সিলিন্ডার আছে, এটা হচ্ছে আমাদের অপারেশন রুমে, যেখানে একেবারে পুরোটাই হলুদ, এটা নাইট্রাস অক্সাইড, পুরোটাই নাইট্রাস অক্সাইড। তো এই তিনটে অক্সিজেন সিলিন্ডার মনে রাখতে হবে। এখন নিউমোনিয়া কি, ধরো আমাদের ব্রঙ্কাস ইনফ্লামেশন হলে ব্রঙ্কাইটিস, লেরিংস ইনফ্লামেশন হলে লেরিনজাইটিস, তাহলে লাং অ্যালভিওলিতে ইনফ্লামেশন হলে এটা হচ্ছে নিউমোনিয়া। ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা উইথ রেডিওলজিক্যাল কনসলিডেশন পাবো, তখন ওইটাকে আমি নিউমোনিয়া বলবো। এখন ব্রঙ্কোস্পাজম, এই শব্দটা লাগবে। ব্রঙ্কোস্পাজম হলে সাধারণত ভ্যাগাস নার্ভে এটাকে স্পাজম করে, অথবা যে কোনো হিস্টামিন জাতীয় কোনো কিছু যদি বেশি রিলিজ হয় এটা ব্রঙ্কোস্পাজম হয়। আর ব্রঙ্কোডাইলেশন সাধারণত বিটা রিসেপ্টর অফ দ্য সিম্প্যাথিক নার্ভ যখন স্টিমুলেশন হয়, যেমন আমি ব্রঙ্কোডাইলেটর সালবুটামল দিয়ে, এটা বিটা রিসেপ্টর অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভকে স্টিমুলেশন করে, ব্রঙ্কোডাইলেশন করে। আর এখানে দুটো জিনিস দিছি, এখানে হচ্ছে এটা অ্যালভিউলি দিয়ে এক্সপাইরেশন হওয়ার সময় এই অ্যালভিউলির ডাকটা কনস্ট্রিক্ট হওয়ার কারণে ইয়ারগুলো যাইতে পারতেছে না, প্রতিবার এক্সপাইরেশনের সময় ইয়ারগুলো ট্র্যাপড হয়ে থাকে, সেই জন্য অ্যালভিউলিতে ইয়ারের পরিমাণ বেড়ে যায়, ইয়ারটা যেতে পারে না, সেই জন্য অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। এটা ব্রঙ্কিয়াল এজমাতে হয়, সিওপিডিতে হয়, এই সমস্ত ডিজিজের রেসিডুয়াল ভলিউমটা কিন্তু বেড়ে যায়। আর কিছু ডিজিজ আছে যেগুলো ডাক ঠিক থাকে, অ্যালভিউলার ডাক ঠিক থাকে, কিন্তু এই যে অ্যাসাইনিটা অ্যালভিউলার সেকটা কিন্তু এক্সপান্ড হইতে পারে না। যেমন চতুর্পার্শ্বে যদি ইন্টারস্টিশিয়াল লাং ফাইব্রোসিস হয়, কাইফোসিস হয়, লডোজিস হয়, প্লুরাল ইফিউশন হয়, রিউমেটয়েড আর্থ্রাইটিস হয়, তখন এটা এক্সপান্ড হইতে পারে না, সেই জন্য এটা হচ্ছে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। এখানে কিন্তু রেসিডুয়াল ভলিউম কম থাকে। সিইউপিডির আন্ডার আমরা সারাক্ষণ সিইউপিডি বলি না, এটার আন্ডারে কয়টা ডিজিজ আছে? এটার আন্ডারে কিন্তু 3টে ডিজিজ, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসিমিয়া, ক্রনিক ব্রঙ্কিউলাইটিস। এই দুইটা হচ্ছে অ্যাডাল্টের, এটা হচ্ছে বাচ্চাদের ক্রনিক ব্রঙ্কিউলাইটিস। আর আমরা হাইপোক্সিয়া, সাইনোসিস, এই দুটার মধ্যে পার্থক্য কী? টিস্যুত লেভেলে যদি অক্সিজেন কম হয়, টিস্যুতে অক্সিজেন কম হলে তাকে হাইপোক্সিয়া বলে। আর হিমোগ্লোবিনের মধ্যে যদি অক্সিজেন লাগতে না পারে 5 গ্রাম অথবা 5 গ্রামের বেশি, তখন এটাকে সাইনোসিস মানে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন লাগার ব্যাপার। আর হাইপোক্সিয়া হচ্ছে টিস্যুতে অক্সিজেন আসছে কিনা এটার ব্যাপার। তো এই হাইপোক্সিয়ার একটা সাইন হচ্ছে সাইনোসিস। এখন আসো, এখানে আমি একটা হার্ট আঁকছি, হার্টের মধ্যে এই যে পালমোনারি ট্রাঙ্ক, আর এখানে লাং আঁকছি, লাংয়ের মধ্যে পালমোনারি ক্যাপিলারি আঁকছি। ধরো
আমার কিছু লাং ডিজিজে বারবার ইনফ্লামেশন হইতে হইতে এই জায়গাতে ফাইব্রোসিস হয়ে গেছে, ইনফ্লামেশন হইয়া ফাইব্রোসিস হয়ে গেছে। সেই জন্য রাইট হার্ট যখন কন্ট্রাক্ট করবে তখন রক্তটা এইদিকে যাইতে পারে না এবং এখানে রক্তগুলো জমা হয়, এখানে জমা সুপেরিয়র ইনফেরিয়র ভেনা কাভা তোমার কনজেশন হবে, তাহলে রাইট হার্ট ফেলিওর হবে। তাহলে হার্ট ডিজিজ ডিউ টু লাং কোজ কর পালমোনালি। রাইট হার্ট ফেলিউরে কিন্তু তোমার ইডেমা হয়। সেই জন্য যে কোনো ক্রনিক ডিজিজ অফ দ্য লাংয়ে, যেমন ব্রঙ্কিয়াল এজমা যদি তুমি চিকিৎসা না করো, বারবার কমপ্লিকেশন হয় ব্রঙ্কিয়াল এজমাতে, তাইলে এখানে ফাইব্রোসিস হইয়া লাংয়ে ফাইব্রোসিস হয়ে এখান থেকে রক্ত আর যাইতে পারবে না। সেই জন্য ব্রঙ্কিয়াল এজমার একটা রুগী যখন তুমি দেখবা পাট দিকে দেখবা কোনো আছে কিনা, ইডেমা আছে কিনা, কর পালমোনালি ডেভেলপ করছে কিনা। এখন আসো চেইন স্ট্রোক ব্রিদিং, এটিপিক্যাল প্যাটার্ন অফ ব্রিদিং। এখানে কি হয় জানো, শ্বাসটা আস্তে আস্তে নিতে থাকবে, নেওয়াটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ডিপ ডেপনেস বাড়তে থাকবে, আরও বাড়তে থাকবে বাইরে, আবার কি হবে, অ্যাপনিয়া হবে। আবার একে আস্তে আস্তে ছোটো আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে আরও বেশি বাড়বে, আরও বেশি বাড়বে এবং অ্যাপনিয়া হবে। এই যে প্রথমে শ্যালো রেসপিরেশন, তারপর ডিপ রেসপিরেশন, এই যে ডিপ রেসপিরেশন, তারপর অ্যাপনিয়া। এইরকম এটা 30 সেকেন্ড হয় 2 মিনিট পর পর। এটা সাধারণত এই রুগী যখন ঘুমাইয়া থাকে তখন কিন্তু এটা দেখা যায়। তার মানে এই যে রেসপিরেশন আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, একসময় বাড়ার পরে কার্বন ডাইঅক্সাইড যখন সব বের হয়ে যাবে, ব্লাডে যখন হাইড্রোজেন আর তৈরি হবে না, তখন রেসপিরেটরি সেন্টার স্টিমুলেশন করতে পারে না, তখন কিন্তু অ্যাপনিয়া হয়। বুঝাইতে পারছেন এটি কী কারণে? এই যে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর ও রাইট হার্ট ফেলিউরের কারণে, হাইপোক্সিয়ার কারণে এটা হইতে পারে, ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যেমন স্ট্রোকের কারণে, হেড ইঞ্জুরির কারণে, ব্রেন টিউমারের কারণে এটা হইতে পারে, ইউরিমিয়ার কারণে সিন স্ট্রোক ব্রিদিং হইতে পারে, কার্বন মনোক্সাইড পয়জনের কারণে হইতে পারে, মরফিন ওভারডোজের কারণে হইতে পারে। পাশাপাশি তুমি একটা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন আমাদের ব্লাডে 14 কিলো পাস্কেল থাকে, আর পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আমাদের ব্লাডে থাকে 6 কিলো পাস্কেল। এটা একটু মুখস্থ করতে হবে। এখন তুমি এই রেসপিরেটরি সিস্টেমের এই টার্মিনোলজি যদি একবার দুইবার শোনার পর এখন তুমি রেসপিরেটরি ডিজিজগুলো পড়লে তোমার আর তেমন কঠিন লাগার কথা না।